গল্প বলে এসো। আজ শোনাবো বিবর উপন্যাসের ১৬তম পর্ব। তাহলে শুরু করি। আমি বললাম, আপনার কি কথা কিছুই বুঝতে পারছি না। আপনাকে আমি চিনিই না। তা না চিনুন, বললেই চিনতে পারবেন। চলুন বসি গে। ঠিক হুকুম নয়, তবু যেন প্রায় ঠেলেই নিয়ে গেল আমাকে গঙ্গার ধারে, যেখানে শান্তি মোটেই নেই। কারণ কিছু ছুরি আর ছোড়া নিজেদের মধ্যে রেলা করছে। যদিও কেউ যে কারোর পরিচিত নয় তা বোঝাই যাচ্ছে। মা কালীর থানে প্রথম শীতের রোদে সকলেই সকলের শরীর দেখে একটু গরম হতে এসেছে। কেউ কেউ আবার হনুমানের পিছনেও লেগেছে। পিছনে লাগা মানে খাওয়ানো। ওটাও পুণ্যেরই অংশ কিনা কে জানে। এবং যেভাবে ছোলা বাদাম নিয়ে খাওয়াবার জন্যে ডাকাডাকি করছে, মনে হচ্ছে মা কালীর পুজো দেওয়ার থেকে এটা আরও বেশি মজার। আর খাওয়াচ্ছেও তো ছোড়াছুড়িরাই, যাদের এখন দেখলেই বোঝা যায় ওদের নিজেদের খাইয়ের চোখাচোখি হনুমানের চেয়ে বেশি। জানাশোনা জোড়ার ভিড়ও মন্দ নয়, পীড়িত আর পুণ্যি সব একসঙ্গে। আহা মা গো, তোমার সন্তানদের এমন জায়গা আর মিলবে না। আমি আমার সঙ্গের লোকটাকে জিজ্ঞেস করলাম ওখানে কোনো ইউরিনাল আছে কি না। লোকটা নিশ্চয়ই মুশকিলে পড়ে গেল, যেহেতু ইউরিনাল কোথায় জানে না। তবু আমি দেখছি বলে ছুটোছুটি আরম্ভ করে দিল এবং খোঁজ পেয়ে আমাকে নিয়ে গেল। এতটা খাতির এই অবস্থায় আমাকে কেন করছে বুঝতে পারছি না। ব্যাপারটা নিশ্চয়ই এই গারলের মতো লোকটা, গারলই মনে হচ্ছে আমার, তাকে একটা ভুল করেছে। যাই হোক, গঙ্গার ধারে একটু ফাঁকায় এক জায়গায় বসে লোকটা আমাকে সিগারেট দিল, গঙ্গার সৌন্দর্য বর্ণনা করল। উল্লুক। আবার এও বলল গঙ্গায় চড়া পড়ে যাচ্ছে, আজকাল ইলিশ আসছে না ইত্যাদির পর লোকটা যা বলল তাতে ওকে যে কোন শ্রেণীর খচ্চরে ফেলা যায় তা পর্যন্ত বুঝতে পারলাম না। লোকটা প্রস্তাব করল ওর একটা কি নাকি পত্রিকা আছে, তাতে খোদকর্তা এবং হরলাল ভট্টাচার্যের সমস্ত কেলেঙ্কারিটা আমি যদি দলিল দস্তাবেজ সহ ওকে ছাপতে দিই, তাহলে আমার ফটো ছাপিয়ে রাতারাতি আমাকে হিরো করে দেবে, একটা বিগ অ্যামাউন্টও দেবে। উদ্দেশ্য এমন স্টান্ট দিয়ে বের করবে যে গরম তেলে ভাজার মতো হাজার হাজার কপি বিক্রি হয়ে যাবে। ভবানীপুরের সেই তেলে ভাজার মতো বোধ হয়। অর্থাৎ কিছু টাকা করে নেবে, যদিচ সেটা আর উচ্চারণ করল না। আমি বললাম, আপনি একটি রাম খচ্চর লোক। কি বললেন? রাম খচ্চর। আপনার হাজার হাজার কপি বিক্রির জন্যে ওসব আমি করিনি, এখন কেটে পড়ুন। তার আগে এখানে পায়খানা কোথায় আছে বলতে পারেন? লোকটার মুখটা দৈত্যের মতো ভয়ঙ্কর হয়ে উঠলেও হাসতে লাগলো এবং বোঝাবার চেষ্টা করলো। তবু বলল, তা দেখিয়ে দিচ্ছি স্যার। আবার স্যার? কিন্তু আমি জানি আপনি খুব আপরাইট অ্যান্ড ফরওয়ার্ড, আর আপনার মেজাজও ভালো নেই। কিন্তু একটু ভেবে দেখুন, এতে আপনার দিক থেকে আমার দিক থেকে হালুয়া। হালুয়া? হ্যাঁ, এখন কাটুন পায়খানাটা। তারপরে হতাশ হয়েও আশ্চর্য, লোকটা আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে চাইল ওর গাড়িতে, এবং আমি যাব না শুনে পায়খানা কোথায় বলে দিয়ে চলে গেল। যাবার আগে আর একবার আমাকে ভাবতে বলে গেল। কখন যে বেলা পড়ে এলো আমি টেরই পাইনি, এবং একটা পাখি যেটা আমার কানের পাশ দিয়ে যাবার সময় প্রায় পাখা ছুঁয়ে চমকে দিয়ে গেল। এমন চমকানি আমার বুকটা পর্যন্ত ধকধকিয়ে উঠেছে। আর তাতেই সম্বিত ফিরে পেয়ে দেখলাম নদীটা নীল, যেন হালকা করে নীল রং গুলে দেওয়া হয়েছে, কিন্তু ওপারের দিকে জলটা লাল দেখাচ্ছে। সূর্যটা খুব বড় আর লাল হয়ে ওপারের গাছের ডগায় যেন আমার মনে হচ্ছে ঘুরছে।
বাতাসটা এবার একটু বেশ জোরেই দিচ্ছে, আর বাতাসটা যেন সব কিছুই শুষছে, কেননা আমার গাটা যেন শুকিয়ে যাচ্ছে এবং সব গাছের পাতাগুলোই তো প্রায় হলদে হয়ে গিয়েছে, কারণ বাতাস শুষছে, তাইতেই ঝরে ঝরে পড়ছে। মাটিতে তো ঝরছেই, উড়ছেই, আমার গায়েও দেখছি কতগুলো পাতা এসে পড়েছে। টেরিউলের ঠাস বুনোটের কালো রঙের ওপরে এই পাতাগুলো যেন মাটিতে যেমন পড়ে তেমনি এসে পড়েছে, বেশ স্বাধীনভাবেই। আমি তাই আশপাশের গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম সব গাছের পাতাগুলোই বাতাসে কাঁপছে। ওপারের লালচে রোদ চিকচিক করছে, অথচ দেখছি তার মধ্যেই এক একটা পাতা খসে পড়ছে, যে কারণে গাছগুলোকে যাকে বলে শীর্ণ দেখাচ্ছে। এরপরে একেবারেই ন্যাড়া হয়ে যাবে, এখন যেন যাকে বলে বিষণ্ণ, অথচ সেই ইতি এর মতোই একটা নিষ্পাপ ভাবের শীর্ণতা, যা নাকি আবার ঠিকই ফাঁপিয়ে ফুলিয়ে ভরে উঠবে। সূর্যটা একেবারেই ডুবে গেল, তবু জলে এখনও লালের আভা, অনেকটা আগুন থেকে তোলা জুড়িয়ে আসা ইস্পাতের মতো নদীটাকে দেখাচ্ছে, যার উপরে ঘেঁষে একটাই মাত্র নৌকা চলেছে কলকাতার দিকে, তাতে আবার পাল তোলা। ঠিক এ সময়েই নদীর ওপর ব্রিজে দম দম শব্দ শুনে তাকিয়ে দেখলাম একরাশ ধোঁয়া ছাড়িয়ে ব্রিজের লোহার জালের ভিতর দিয়ে একটা জানালা দরজা ছাড়া গাড়ি, নিশ্চয়ই মালগাড়ি, অনেকটা যেন দাপিয়ে আর রেগে চলে এলো, যা দেখে আমারও গায়ের মধ্যে জ্বলে গেল। আমি না বলে পারলাম না, শুয়োর। আর তখনই যেন আমার খেয়াল হলো, এখানে মন্দিরে ছুটে আসা মেয়ে পুরুষেরা সব আমার চারপাশে ভিড় করে ধর্মের সুখে বাদাম ভাজা চিবিয়ে চেঁচামেচি করছে। তখন কলকাতার কথা আমার মনে পড়ে গেল, আর মনে পড়তেই মদের তৃষ্ণাবোধ করলাম, যেন কলকাতা একটা শুঁড়িখানা। তাই উঠে পড়লাম গঙ্গার ধার থেকে। এতক্ষণ যে কী ভেবেছি কিছুই জানি না, তবে এটা ঠিক, আমি একটা কথা অনেকবার ভাববার চেষ্টা করলাম, নিতা নেই, ও মরে গিয়েছে। অথচ আশ্চর্য, নিজেকে কিছুতেই এই কথাটা আমি বিশ্বাস করাতে পারলাম না। এও আবার সেই মামদোমাজির মতোই একটা ব্যাপার মনে হচ্ছে, যাকে নিজের হাতেই মেরে ফেলেছি তার সম্পর্কে বিশ্বাস করতে পারছি না সে নেই, এবং আর কখনোই তাকে দেখতে পাবো না। ছুঁতে পাওয়া তো অনেক দূরের কথা, এটাকে একটা ভাবনা বলে মনে করতেই পারছি না, কারণ এ অর্থহীন কথা ভেবে কোনো লাভ নেই। তবু মায়েরই আমার ভিতরটা যেন একটা জেদ বশতই মানতে রাজি নয় যে নিতাকে আর কখনোই পাবো না। আসতে গিয়ে অনেক লোককে মন্দিরের দিকে যেতে দেখে আর কাঁসরের ঘণ্টা শুনে একবার গেলাম চত্বর পেরিয়ে। মন্দিরের কাছে যেতেই পোকার মতো মানুষের ভিড় দেখে গায়ের মধ্যে কীরকম করে উঠল। তাড়াতাড়ি ফিরতে গিয়ে একটা দরজা দিয়ে হঠাৎ পুকুরটা চোখে পড়তে এগিয়ে গেলাম, ওখানেই ইউরিনাল, কিন্তু একটা ছোঁড়া আর একটা ছুরি ছিটকে সরে গেল, যেন ছিঁড়ে নিয়ে গেল ভয় পেয়ে। দেখে মা কালীর দয়ায় আহা বেচারিরা, আবার ফিরে চলে এলাম। চত্বর থেকে বেরিয়ে যেতে গিয়ে দরজার সামনে আলোর একটা চেনা মুখ দেখতে পেলাম, যেন দেখবার জন্যে ভালো করে চোখ তুলতেই চিনতে পারলাম সেই তুম্বমুখ লোকটা, ডিভাইন খচ্চরটি। জ্বালালে দেখছি, কোনো কথা না বলে বেরিয়ে গেলাম, কিন্তু লোকটা কাছে এসে বলল, কালী দর্শন করতে গেছিলেন? না, আমি আবার প্রায়ই একটু দর্শন করতে আসি। কোনো জবাব দিলাম না, দেবার দরকার নেই, জানি মিথ্যে কথা বলছে, আসলে পিছনে পিছনে ঘুরছে। ঘুরুক, কিছু বলবার নেই। পাশে চলতে চলতে বলল, খুনের এখনও কোনো কিনারা করতে পারেনি, পোস্টমর্টেম রিপোর্ট গলা টিপে হত্যা, বাপ মাকে টেলিগ্রাম করা হয়েছে, আজই তারা ডেড বডি পেয়ে যাবে রাত্রে। আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, যদিও কিছুই লাভ হয়নি, ইত্যাদি। এবং তারপরে
আপনি কি মনে করতে পারলেন কোথায় ছিলেন? না। আচ্ছা চলি। চলবে যে কোথায় তা জানি, তবে আমার চোখের সামনে আর না এলেই হয়। মাথার উকুন। একটা বাস ধরে কলকাতায় এলাম। বারে গেলাম, দু একজন বন্ধুবান্ধব পাওয়া গেল, যারা নিতার মার্ডার নিয়ে নানান কথা বলল। ঝোঁকের মাথায় অনেকে সন্দেহ করে নাম পর্যন্ত বলতে লাগলো, কে মারতে পারে, কিন্তু আমার কথা কেউ বলল না। তারপরে কোনো মেয়ের কাছে যাব কি না এটা ভাবতে ভাবতে অনেক আগেই বাড়ি এসে পড়লাম, এবং সেখানে মায়ের কাছে শুনলাম দপ্তরের খোদকর্তা আমাকে ডিসমিস করবেনই, যদিচ পানিশমেন্ট দেবেন না। এমন কিছু ফাইলপত্র নাকি পাওয়া গিয়েছে যার থেকে দেখা যাচ্ছে আমি অনেক অনাচার করেছি, পাপ যাকে বলে। বাগজি চ্যাটার্জি খোঁজ থাকতে আমাকে অপরাধে জড়ানো এমন কি কঠিন, বিদিশাও পারে। সুতরাং খেল খতম। যদিচ এখনও পিতৃদেব আমাকে এমন পন্থা বলে দিতে পারেন যাতে এখনও উপায় হতে পারে। মা বলল, গুয়ার তুমি না করে খোদকর্তাদের কথা মতোই চলতে, এবং আমার রুবিদিও নাকি ফোন করেছিল, দেখা করতে বলেছে। কিন্তু আমি এখন গর্তের বাইরে এসে পড়েছি। এখন আর আমার বুঝতে একটুও ভুল হচ্ছে না যে মুহূর্তে নিতাকে মেরে ফেলেছি। না, মরেনি, ইয়ার কি, সেই মুহূর্ত থেকেই বাইরে ছিটকে পড়েছি। ভেতরে ঢোকার পথ বন্ধ, আর জঘন্য স্বাধীনতার আশ্রয়টা বোধহয় এই রকমই, কোথাও ঠেস দিয়ে গুটিসুটি হয়ে থাকবার জায়গা নেই, অর্থাৎ যাকে বলে সুখ নেই। কিন্তু আমি জামা প্যান্ট খোলবার আগেই কলিং বেলটা বাইরে থেকে বেজে উঠল, এবং কেউ যেন সিঁড়ি দিয়ে ওপরে ছুটে এলো। আমি দেখতে পেলাম না, কারণ আমার দরজাটা ভেজানো। আমি সবেমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে কোটটা খুলতে যাচ্ছিলাম, কিন্তু খুললাম না। ভাবলাম হয়তো তুম্বমুখই এসেছে পরোয়ানা নিয়ে, অতএব কোট খুলেই বা কী হবে। কিন্তু ছুটে যাওয়া পায়ের শব্দ আমার দরজার সামনে এলো না, চলে গেল বাড়ির কর্তার ঘরের দিকে। যদিচ তাতে নিশ্চিন্ত হবার কিছু নেই, হয়তো ভয়ঙ্কর সংবাদটা বিদিশা আগে ওর বাবাকেই দিতে চায়। ভয়ঙ্কর অর্থাৎ আমার জেলে যাওয়া। কি ঘেন্না, হারামজাদাটা খুনি। অথচ জেল টেল ব্যাপারটা তেমন কিছু মনেই হচ্ছে না আমার। তারপরেই আবার পায়ের শব্দ বেজে উঠল, এবার আমার ঘরের কাছেই, এবং দরজাটা খুলে গেল। বিদিশা বেচারি, বাড়ির আবহাওয়া দেখে ওর বাঁধা প্রেমিকটিকে বোধহয় আজ বিদায় দিতে হয়েছে। আমার দিকে তাকালো, ওর চোখে মুখে একটা যেন উত্তেজনার ছাপ। ও কিছু বলবার আগেই আমি সিঁড়ির মুখে মায়ের গলা শুনতে পেলাম, আপনি এসেছেন, আমাদের কি ভাগ্যি, আসুন আসুন। বিদিশা আস্তে আস্তে উচ্চারণ করল, রুবি দত্ত। আহ, সেই জাহাবাজ মেয়ে মানুষটি আবার, এবং আহা কি ভাগ্যি আমার মায়ের, পিতৃদেবও নিশ্চয় তার ঘরে মনে মনে উলঙ্গে উঠেছেন। আর বিদিশা এত উত্তেজনা ছুটোছুটি, কেননা নোটোরিয়াস হাবুল দত্তের স্ত্রী, খোদকর্তার উপপত্নী, স্বয়ং কলকাতেশ্বরী। পিছন দরজার অনেক কুলপকাঠি তার আঁচলে বাঁধা, কেন কিনা কলকাতার অনেক ক্ষমতাবান ব্যক্তিরাই যে তার আঁচলে বাঁধা। কিন্তু বেশ্যা টেশ্যা বলো না বাবা, সি ইজ কালচার্ড জিম। সেই রুবি দত্ত এসেছেন। আমি কলকাতা গলানো সেই যাকে বলে কণ্ঠস্বর তাই শুনতে পেলাম। না না, এ আবার ভাগ্যি কি, একটু এলাম দুষ্টুটার সঙ্গে দেখা করতে, কোথায় ও। তারপরে একটু চুপচাপ, বোধ হয় মাতৃদেবী চুপি চুপি কিছু বলছেন, অর্থাৎ বোঝাচ্ছেন, এবং কয়েক সেকেন্ড পরেই ঠাটেশ্বরী দেখা দিল দরজায়, একটু গম্ভীর, একটু মনোকষ্ট, তা তো হবেই, এমনি মুখের ভাব, যদিচ প্রসাধনে পোশাকে অন্যান্য দিনের থেকেও যেন বেশি ঝিলি খাঞ্চে।
আমার চোখের দিকে তাকিয়ে অনুমতি না নিয়েই সে ঘরে ঢুকলো। দরজা বন্ধ করে আবার আমার দিকে ফিরে তাকালো। একে বলে দাঁড়ানো। কোথায় যে বাঁক মেরেছে, কোথায় একটু বেশি পা সরেছে, রেলাউলি ছুরিরা এসে দেখে যাক। তারপরে এক পা করে চোখের থেকে চোখ না নামিয়ে সম্মোহন আমার সামনে এসে দাঁড়ালো। নাকের পাশ একটু কোঁচকালো, বোধহয় মদের গন্ধে। আহা, রুবি দত্ত মদের গন্ধ সইতে পারে না, কিন্তু শরীরখানি কি মৌজি কায়দায় দেখানো যায়। কেন এখনই ডুবে যায় না? খাঁটি উর্বশী। সামনে এসেও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর কেবল মুখ ফুটে বেরোলো, উফ, দেখালে বটে। আমার মুখটা যে তখন কেমন দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে মুখের চামড়া টামড়া যে নড়ছে না তা বুঝতে পারছি। এমনকি চোখের তারাও অনড়। মরে গেলাম নাকি? রুবি দত্তের মিঠে গন্ধ মুখ থেকে আবার বেরোলো। তার অফিসে এরকম ডিসোবিডিয়েন্ট অফিসার থাকতে পারে। আমাকে বলতে গিয়ে গলার স্বর পর্যন্ত ভেঙে গেল। ও মা, কোথায় যাব? কিন্তু আমি বললাম, ওরকম ছেলেই নয়, ও নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। অবশ্যই আমি আন্দাজ করেছি নিতার ব্যাপারটাই কোনো রকম গোলমাল পাকিয়েছে। হঠাৎ ওরকম একটা সংবাদ। রুবি দত্তর চোখে জিজ্ঞাসা, অর্থাৎ ঠিক বলছে কি না, এমনি একটা ভাব, এবং সেই সঙ্গে ঠিক বলেছে কি না সেটাও আমার মুখ দেখে যাচাই করে নিতে চাইছে। কিন্তু আমি তো বুঝতে পারছি এ মুখ মরা। আবার কাঁচা মাংসের মতো রং করা ঠোঁট নড়ল। বলল, না হয় আমি ধরেই নিলাম তুমি নিজের হাতেই কাজটা করেছো। কেননা আমি জানি জেলাসি মানুষকে সামটাইমস হেল্পলেস করে ফেলে। তা সেজন্যেও তো তোমার ভাববার কিছু ছিল না। তুমি জানো দেয়ার আর সেভিয়ার্স। কিন্তু খোদকর্তার সঙ্গে না না, এ কখনো ভাবাই যায় না। শুনলাম হরলালের এভিডেন্সের কাগজপত্রগুলো পর্যন্ত বাড়িতে এনে রেখেছ। ছি, এ কি ছেলে মানুষই! কিন্তু এ কি, আমি কি সত্যি মরে গিয়েছি নাকি? কেননা রুবি দত্তের শরীরের সব থেকে এগিয়ে আসা একেবারে যাকে বলে সূচ্যগ্র বিন্দুটি তো আমার শরীরে লাগছে, তবু একবার চামড়া কাঁপল না। গলায় দড়ি দেওয়া উচিত। রুবি দত্ত তার হাতের ব্যাগের বন্ধ মুখ খুলল, এক রাস টাইপ করা কাগজ বের করল। বলল, উইথড্রয়াল রিপোর্টটা আমি নিয়ে এসেছি, নাও সই করে দাও। আচ্ছা, সেই একটা গানের কলি কেন এই মুহূর্তেই আমার মনে পড়ল আমি জানি না। কে আবার বাজায় বাঁশি, হে ভাঙা। অথচ আমি বলে উঠলাম, আচ্ছা রুবিদি, আজ আপনি সেই বিলেত থেকে নিয়ে এসেছিলেন 150 টাকা দামের অডিকলনটা মেখে আসেননি না? একটু অবাক হলেও কলকাতেশ্বরী হাসল। বলল, ওটার গন্ধ বুঝি তোমার খুব ভালো লাগে? দারুণ। বেশ তো, তোমাকে আমি ওই স্টাফের একটা প্রেজেন্ট করব। এখন নাও, এটা তাড়াতাড়ি সই করে দাও তো। আপনার পেটে বোধহয় এবেলা মাল পড়েনি না? এতটা ফাজলামি করার অধিকার কখনো না পেলেও রুবি দত্ত এটাকে তাই মনে করল। বলল, ফাজলামি করো না, সেসব হবে এখন, আগে সই করে দাও। না, আমি এদের কাউকেই কিছু বোঝাতে পারবো না, এমনকি নিতার খুন থেকে রেহাই পাবার জন্যেও নয়। অথচ রুবি দত্ত ধরেই নিয়েছে আমি তার হাত ধরে গর্তের মধ্যে ঢুকে যাব। তাই আমাকে এবার পরিষ্কার করেই বলতে হলো, চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। তৎক্ষণাৎ রুবি দত্তর চাবিওয়ালি চোখ দুটি স্পার্ক দিল, আর গলার স্বরেও যাকে বলে বিদ্যুৎ তরঙ্গ। বলল, তুমি সই করবে না তাহলে? আমি মিথ্যে কথা বলা ছেড়ে দিয়েছি। তার মানে? আহা, খোদকর্তা যার কোলে মাথা লুটিয়ে পড়ে সে কী রকম অসহায় হয়ে পড়েছে।
আবার বলে উঠল, আমার একটা অহংকার ছিল। কথা শেষ করতে পারল না, কারণ বিদ্যুৎ তরঙ্গ চোখ ও গলা থেকে হারিয়ে গেল এবং সফট আহত হওয়া যাকে বলে সেই রকম অবস্থা হলো। এবং আমি দেখলাম কাঁচা মাংসের রং ঠোঁট দুটি আমার চিবুকের কাছে। ওহো, প্রেম, প্রেমময়ী মৃণাল ভুজ আমার কাঁধে, খোদকর্তার সুখ আমার বুকে। শুনলাম, প্লিজ এরকম ছেলে মানুষই করো না, আমার মান রাখো। মায়েরই বলছি রুবিদি, আমাকে এক্ষুনি বাথরুমে যেতে হবে। তার মানে রুবি দত্ত এবার অনেকখানি সরে গেল এবং এবার তার সারা শরীরেই বিদ্যুৎ তরঙ্গ। বলল, বড্ড বেড়ে উঠেছ না? হ্যাঁ, ধরে রাখতে পারছি না। বেশ, বাড়িতে যেসব কাগজপত্র রেখেছ সেগুলো দিয়ে দাও। সেসব আজ আবার নিয়ে বেরিয়েছিলাম, কোথায় রেখেছি কিছুই মনে করতে পারছি না। ততক্ষণে রুবি দত্ত যাকে বলে তীরের মতো দরজার কাছে সরে গিয়েছে এবং সেখান থেকেই কাঁচা খেয়ে ফেলার মতো গলা শোনা গেল, তবে প্রস্তুত থেকো। দরাম করে দরজাটা বন্ধ হলো। পায়ের শব্দ সিঁড়ির দিকে চলে গেল, সেই সঙ্গে আরও পায়ের শব্দ, নিশ্চয়ই মায়ের পায়ের শব্দ, এবং মায়ের গলায় একটা অস্পষ্ট আওয়াজ শোনা গেল। তারপরে নিঝুম। রাস্তায় গাড়ি স্টার্টের শব্দ হলো। শুনতে শুনতে আমি আয়নার দিকে ফিরে তাকালাম এবং নিজের চোখের দিকে তাকিয়ে আমি যেন আমার মধ্যেই ডুবে গেলাম। আর একটি বড় নিঃশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে, যাতে একটা নিবিড় প্রশান্তি বোধ করলাম। তারপর আঙুল নেড়ে নিজের ছায়াটাকেই ডাকলাম। এখানেই শেষ করলাম বিবর উপন্যাসের ১৬তম পর্ব। এরপরে অন্তিম পর্ব নিয়ে হাজির হব। চোখ রাখুন, কান পাতুন আমার চ্যানেলে। আজ আসি।